নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আমার খুব প্রিয় সাহিত্যিক, প্রিয় গল্পকার শ্রী দেবল দেববর্মার লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম একান্ত গোপন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প একান্ত গোপন। সপ্তাহটা শেষ হতেই শিবটা বেশ স্বস্তি বোধ করল। না, তাহলে ব্যাপারটা কারোর চোখে পড়েনি। অবশ্য চোখে পড়বার কথা নয়, কারণ এই মহানগরীতে উদয়াজ তো লোকে শুধু ধান্দায় ব্যস্ত। মহাভারতের সেই ঘূর্ণায়মান মৎস্যের একটি চক্ষুর মতো দৃষ্টি কেবল বাঞ্ছিত বস্তুর প্রতি নিবদ্ধ, অন্য কারোর দিকে নজর দেবার মতো ফুরসুত কই। তবু গত সোমবারের সেই ঘটনার পর থেকে শিবরা যেন একটা ফিয়ার কমপ্লেক্সে ভুগছিল। একজন অচেনা মানুষের সঙ্গে শিবটা ঘুরে বেড়াচ্ছে। তারপর সেই খবরটা বাতাসে ভাসতে ভাসতে নির্বাণের কানে এসে পৌঁছবে। তখন কি বলবে শিবটা? কি জবাব দেবে স্বামীকে? অথচ শিবটা কিছু অন্যায় করেছে তাও নয়। পথে ঘাটে এমন অনেকের সঙ্গেই দেখা হতে পারে। 40-এর কাছাকাছি বয়স তার। পরিচিত মানুষের সংখ্যা তো কম হলো না। তেমন কারোর সঙ্গে হঠাৎ দেখা হওয়া কিছু অঘটন নয়। কিন্তু ব্যাপারটা তো সেখানেই শেষ হয়নি। আরো কয়েক ঘন্টা তারা একসঙ্গে ছিল। সাক্ষাতের শেষে কুশল বিনিময়ের পর দুজন যদি দুদিকে চলে যেত তাহলে নিশ্চয় শিবটাকে এমন দুর্ভাবনায় পড়তে হতো না। অথচ আশ্চর্য এই যে যতক্ষণ সে ওই মানুষটার সঙ্গে ছিল সেই সময় পর্যন্ত শিবটার মনে কোনো দুর্ভাবনার ঠাঁই পায়নি। তারপর রাত 9:30 নাগাদ বউবাজারের মুখে অরুণ যখন তাকে ট্যাক্সি থেকে নামিয়ে দিল, তখন থেকেই ওই দুশ্চিন্তাটা শিবটাকে আচ্ছন্ন করলো। অতর্কিতে একটা শক্ত বস্তুর সঙ্গে ধাক্কা লাগলে যেমন হয়, ব্যথাটা প্রথমে টের পাওয়া যায় না। তারপর কয়েক ঘন্টা কাটতে না কাটতে আঘাতের স্থানটা বেদনায় টনটনিয়ে ওঠে। মঙ্গল থেকে শনি এই 5টি দিন শিবটা রীতিমতো অস্বস্তিতে কাটালো। নির্বাণ অর্থাৎ তার স্বামী যদি ব্যাপারটা টের পেয়ে থাকে, এই কলকাতা শহরে চেনা জানা লোকের তো অভাব নেই। অন্য কিছু নয়, যদি কেউ তাকে অরুণের সঙ্গে ট্যাক্সিতে উঠতে দেখে, কিংবা লাইট হাউসে যখন দুজনে ছবি দেখতে গেল, অথবা তার আগে সার্কুলার রোডের মুখে সেই নামি 5 তারা হোটেলে যখন অরুণের সঙ্গে ঢুকলো, পর এতগুলো ঘটনা হঠাৎ কারো চোখে পড়তে পারে। তারপর সেই খবরটা যদি নির্বাণের কানে পৌঁছে দেয়, ঈষৎ রসালো করে বলে, তোর বউকে যেন দেখলাম রে। মুচকি হেসে হয়তো যোগ করবে, ভদ্রলোক বেশ হ্যান্ডসাম তো, বুঝলি, তোর বউয়ের বয়ফ্রেন্ড নয় তো। সপ্তাহের 5টা দিন স্বামীর দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে শিবটা। মনে সন্দেহ ঢুকলে মুখে তা ফুটে বেরোবেই। আর নির্মাণের যা স্বভাব, কোনো প্রতিক্রিয়া হলে মুহূর্তে সরব। এসব কথা ওর কানে গেলে কি যে ঘটবে শিবটা সহজেই আন্দাজ করতে পারে। আর ভয়টা সেইখানে। নইলে এমন কোনো অন্যায় কাজ করেনি সে, যে কারণে এই সামান্য ব্যাপারটা স্বামীর কাছে লুকিয়ে রাখবে। প্রায় 20 সাল বাদে এসপ্ল্যানেডে হঠাৎ অরুণের মুখোমুখি, অমন দেখা হতেই পারে। অরুণ যদি কলকাতায় থাকতো তাহলে ইতিমধ্যে কতবার হয়তো দুজনের সাক্ষাৎ হতো।
সপ্তাহটা ফুরোতে শিবটা দিব্যি নিশ্চিন্ত বোধ করেছিল। তাহলে ব্যাপারটা কারো নজরে পড়েনি। কেউ দেখে থাকলে এতদিন নিশ্চয় নির্বাণের কাছে গল্প করত, আর তাহলে সেটা শিবটারও অজানা থাকতো না। কিন্তু কোনো কোনো রোগের লক্ষণ আবার বিলম্বে প্রকাশ পায়। এক্ষেত্রেও ঘটনা তাই হলো। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি নির্বাণ হঠাৎ অফিস থেকে বাড়ি ফিরে সোজাসুজি জিজ্ঞাসা করলো, আচ্ছা, গত সপ্তাহে তুমি নাকি এক ভদ্রলোকের সঙ্গে ট্যাক্সিতে করে কোথায় যাচ্ছিলে? আমি? শিবটা একটা ঢোক গিলে কি জবাব দেবে তাই চিন্তা করলো। নির্বাণ নিজেই বলল, আরে ধুর, ছাড়ো সব কথা। ট্যাক্সিতে কাকে দেখেছে তার ঠিক নেই। আজ কি একটা কাজে নিউ সেক্রেটারিয়েটে সুশান্ত এসেছিল। তা আমার ঘরে ঢুকে বলল, বৌদিকে যেন দেখলাম ট্যাক্সি করে এক ভদ্রলোকের সঙ্গে যাচ্ছেন। ততক্ষণে নিজেকে বেশ সামলে নিয়েছে শিবটা। চোখ ঘুরিয়ে ঈষৎ হেসে বলল, তা তুমি কি জবাব দিলে? কি আবার? আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চিরুনি বলেছিল নির্বাণ। মুখ না ফিরিয়েই জবাব দিল, বললাম, এক কাপ চা খেয়ে মাথাটা ঠান্ডা কর। চলন্ত ট্যাক্সিতে এক নজর দেখে কি মানুষ চেনা যায়, তাও রাত্রির বেলায়? আচ্ছা, তোর বৌদি আবার ট্যাক্সিতে উঠে কার সঙ্গে যাবে বলতো? শিবটা আশ্বস্ত বোধ করলো। তাহলে দিনের আলোর ঘটনাটা নজর এড়িয়ে গেছে। খবরটা তার স্বামীর আদপেই বিশ্বাসযোগ্য মনে হয়নি। আর বউ যে রাত্রির বেলা ট্যাক্সিতে উঠে কারোর সঙ্গে যেতে পারে, নির্বাণের সেটা ধারণার বাইরে। সুতরাং এই নিয়ে দুশ্চিন্তার হেতু নেই। মনের মধ্যে বেশ কয়েক ঘন্টা একটা খচখচানি রইল। না, অরুণের সঙ্গে বোধ হয় সেদিন অমন ঘোরাঘুরি করা উচিত হয়নি। বিধি বাম হলে যা হয়, শিবটার কপালে তাই ঘটল। দিন দুই বাদে নির্বাণ হঠাৎ এসে জিজ্ঞেস করলো, আচ্ছা, গত সপ্তাহে তুমি কি লাইট হাউসে ইভিনিং শোতে সিনেমা দেখতে গিয়েছিলে? আর চোখে স্বামীর মুখের উপরে দ্রুত চোখ বুলিয়ে নিল শিবটা। প্রশ্নটা সম্পূর্ণ নয়, আংশিক। ইভিনিং শোতে সিনেমা দেখতে হলে শিবটা নিশ্চয়ই একা যায়নি। তাহলে সঙ্গে কে ছিল? এর জবাবটা স্ত্রীর মুখ থেকেই শুনবে সে। নির্বাণের দৃষ্টিটা আজ অনেকটা শক্ত। যা বলতে চায় সে বিষয়ে তার একটা স্থির বিশ্বাস জন্মেছে। অর্থাৎ কথাটা সে এমন কারোর কাছে জেনেছে যাকে সহজে উড়িয়ে দেওয়া যায় না। কিংবা সেদিনের ওই ট্যাক্সির ঘটনা শুনবার পর ইভিনিং শোতে সিনেমা যাওয়ার ব্যাপারটা তার মিথ্যে বলে মনে হয়নি। শিবটা ভেবে দেখল, এখনো অস্বীকার করে লাভ নেই। নির্বাণ যা জেনেছে সেটা অসত্য প্রমাণ করবার মতো কোনো যুক্তি তার হাতে নেই। গত সোমবার নির্বাণ ট্যুরে গিয়েছিল। পরদিন সকালে এক্সপ্রেস ধরে দুর্গাপুর থেকে ফিরেছে। বাড়িতে শুধু সে আর রিয়া। প্রায় 10টা নাগাদ সে যখন বাড়িতে ঢুকলো, রিয়া তাকে জিজ্ঞেস করেছিল, মা, এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে? ঠোঁটের ডগায় জবাবটা তখনই আসেনি। পা থেকে চটি খুলে শিবটা ব্যস্তভাবে বাথরুমে গিয়ে ঢুকলো। চোখে মুখে খানিকটা জল দিয়ে একটু সুস্থ হয়ে ওঠার পর বাইরে এসে বলল, বালিগঞ্জে মনীষার বাড়িতে গিয়েছিলাম। গল্প করে উঠতেই 8:15 বাজলো। তারপর গড়িয়াহাটা মোড়ে বাস পেতে আরো 15 মিনিট গেল। আর রাস্তায় যা জ্যাম, 10টার মধ্যে যে পৌঁছেছি এই ঢের। ইয়া ভুরু তুলে বলল, হঠাৎ হঠাৎ মনীষা মাসির বাড়ি গেলে যে? তোমার তো নিউ মার্কেটে যাওয়ার কথা ছিল। তাহলে কালার বক্সটা নিশ্চয়ই আনোনি? এনেছি, আমার ভুল হয়নি। শিবটা হাসবার চেষ্টা করলো। রিয়া ফের জিজ্ঞেস করলো, তাহলে তুমি নিউ মার্কেট থেকে ফের বালিগঞ্জে গেলে? হ্যাঁ, গত সপ্তাহে মনীষা স্কুলে টেলিফোন করেছিল। তাই তো নিউ মার্কেট থেকে বেরিয়ে ভাবলাম একবার ওর বাড়ি ঘুরে আসি। তবু নির্বাণের মুখের দিকে তাকিয়ে শিবটা বলল, লাইট হাউসে ইভিনিং শোতে ছবি দেখতে গিয়েছিলাম। এই খবর কোথায় পেলে? যেখানেই পাই। কথাটা সত্যি?
হ্যাঁ সত্যি, শিপ্রা স্পষ্ট জবাব দিল। নির্বাণ কটমট করে তার মুখের দিকে তাকালো শুধু। শিপ্রা শান্ত কণ্ঠে বলল, আর কিছু জিজ্ঞেস করবে? না। বিরক্তিতে মুখ কুঁচকে নির্বাণ পাশের ঘরের বিছানায় ভেঙে পড়ল। শিপ্রা বারান্দা পেরিয়ে রান্নাঘরে এসে ঢুকলো। এই বাড়িতে রান্নার লোক আছে ঠিকই, সকাল 6টায় আসে, রান্না সেরে 10টার পর চলে যায়, বিকেলে আবার আসে, রুটি তরকারি বানিয়ে সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি রওনা হয়। সকালে শিপ্রা স্কুল আছে, উল্টোডাঙ্গার কাছে স্কুল। আজকাল স্কুলে পড়ানোর নানা বায়নাক্কা, খাতা দেখা, প্রতিটি ছাত্রীর সঠিক মূল্যায়ন ইত্যাদি অনেক কাজ। বেলা 11টায় ছুটি, বাড়ি পৌঁছতে সূর্যি মাথায় ওঠে। রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে শিপ্রা কেটলিতে চায়ের জল বসালো। ড্রয়িং রুমে বসে রিয়া টিভিতে সিরিয়াল দেখছে। নির্বাণের কথাটা ও শুনলো কিনা কে জানে। সোমবারের সেই দিনটির কথা শিপ্রার মনে পড়ল। নির্বাণকে জানালেই হতো ব্যাপারটা, মিছিমিছি রিয়াকেই বা সে কেন মিথ্যে কথা বলতে গেল? যা ঘটেছে সেটা সম্পূর্ণ আকস্মিক। শিপ্রার দোষ হলো সে অরুণের প্রস্তাব উপেক্ষা করতে পারেনি। এখন বুঝতে পেরেছে সেটা করলেই ভালো ছিল। সেই সোমবার নিউ মার্কেট থেকে বেরিয়ে অরুণের সঙ্গে হঠাৎ দেখা। অরুণ অর্থাৎ অরুণ সমাজদার, তার সহপাঠী। এমএ ক্লাসে পড়বার সময় দুজনের মোটামুটি একটা বন্ধুত্ব ছিল, হয়তো কিছুটা ঘনিষ্ঠতাও, কিন্তু ওই পর্যন্তই। শিবটা জানতো অরুণের উচ্চাসা অনেক, দু চোখে স্বপ্ন, তার সাধ্য কি ওর সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে? প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসের ফার্স্ট ক্লাস পেয়ে এমএ পড়তে এলো অরুণ। সেই বছর মাত্র 2জন ফার্স্ট ক্লাস পেয়েছিল, প্রেসিডেন্সির অরুণ আর স্কটিশের বিকাশ সেন। শিবটার রেজাল্ট তো সাদামাটা, সেকেন্ড ক্লাস, টেনে টুনে 43% মতো নম্বর। এমনিতেও তেমন আহামরি কিছু রেজাল্ট হয়নি, দ্বিতীয় শ্রেণী, লিস্টের মাঝামাঝি নাম। তা অরুণ যথেষ্ট সাহায্য করেছিল বলে, নইলে শিবটা নিশ্চিত আরো তলিয়ে যেত। শেষের দিকে নামটা খুঁজে পেত কিনা কে জানে। অরুণ অবশ্য ফার্স্ট ক্লাস পেয়েছিল, ফার্স্ট ক্লাস থার্ড বলা বাহুল্য। রেজাল্ট দেখে সে আদৌ সন্তুষ্ট হয়নি, ব্যঙ্গ করে হেসে বলল, নাইন্থ ব্যাপারটা ঠিক মতো ম্যানেজ করতে পারিনি, তার খেসারত দিতে হলো। নাইন্থ ব্যাপারটা যে কি পোস্ট গ্রাজুয়েটের ছাত্রছাত্রীরা তা জানে। যাই হোক, এমএ পরীক্ষার ফল বেরোবার মাস 6 বাদে অরুণ একদিন কলকাতা থেকে হারিয়ে গেল। কেউ নাকি তার খবর জানে না। এমএ ক্লাস শেষ হলে সহপাঠীদের সঙ্গে তেমন যোগাযোগ থাকে না, ওই মাঝে মধ্যে সেন্ট্রাল লাইব্রেরিতে কিংবা পথে ঘাটে দেখা হয়ে যায়। তাও কারোর সঙ্গে জীবনে কোনোদিন সাক্ষাতের সুযোগই এলো না। অরুণ অবশ্য তার সঙ্গে যোগাযোগ রেখেছিল, বাড়ির টেলিফোনে কথা বলতো। শিবটার প্রয়োজন থাকলে সময় করে ইউনিভার্সিটিতেও দেখা করেছে, প্রফেসরের ভালো নোটস নিতে কিংবা পরীক্ষার সম্ভাব্য প্রশ্নের সাজেশন জানাতে সে কখনো দ্বিধা করেনি। বছরখানেক বাদে শিবটা খবরটা পেয়েছিল অরুণ নাকি এখন ফ্রান্সে সোরবোন ইউনিভার্সিটিতে ডক্টরেট করছে। শুধু তাই নয়, ফরাসি ডাক টিকিটের ছাপ অঙ্গে নিয়ে এক সুন্দর লিফাফা একদিন শিবটার কাছে এসে হাজির। অরুণের চিঠি। হঠাৎ চলে আসতে হলো বলে আর দেখা করবার সময় পায়নি। তাছাড়া ওই সময় শিবটাতে টেলিফোনটা নিশ্চয়ই বিকল ছিল, তাই ইচ্ছে থাকলেও যোগাযোগ করে উঠতে পারেনি। সেই চিঠির জবাব দিয়েছিল শিবটা, তার উত্তরে অরুণেরও 1-2খানা পত্র এলো। শেষে যা হয়, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। জীবনের গতিটা অন্যদিকে বাঁক নিল। সানাই টানাই বাজিয়ে শিবটার একদিন বিয়ে হয়ে গেল। উল্টোডাঙ্গা স্কুলের হায়ার সেকেন্ডারি ক্লাসের টিচার হিসেবে শিবটা জয়েন করলো। সংসারের খুঁটিনাটি, টিচারি আর নতুন বন্ধু বান্ধবদের মাঝখানে অরুণের মুখখানা কখন যে স্মৃতির ঝাঁপিতে চাপা পড়ল সে খেয়ালও করেনি। তার মুখের দিকে তাকিয়ে অরুণ বলল, আরে
শিপ্রা না? অফকোর্স, ইফ আই এম নট রং। অরুণ! অস্ফুটে তার মুখ দিয়ে শুধু নামটাই ধ্বনিত হলো। মাই গড, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! অরুণ প্রায় চেঁচিয়ে উঠল, বলল, দুদিনের জন্য হলেও কলকাতায় আসাটা দেখছি মিথ্যে হয়নি। শিপ্রা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখল। কি সুন্দর লাগছে অরুণকে, একটা স্কাই ব্লু রঙের প্যান্ট আর বকের পালকের মতো সাদা শার্ট গায়ে, হাতে আলতো করে কোটখানা ধরেছে, গলায় নিশ্চয়ই ওটা বিদেশি টাই, পায়ে ভারী জুতো, মাথার চুলগুলো ঠিক কালো নয়, বরং ঈষৎ সোনালি। গায়ের রং চিরকাল ফর্সা, কিন্তু এখন যেন সেটা আরো ফুটেছে, গণ্যদেশে লালচে আভা। অরুণ আশ্চর্য সহজ, এক মুহূর্ত কি চিন্তা করে কি করবে যেন তাই ভেবে নিল। এগিয়ে এসে তার ডান হাতের আঙুলগুলি মুঠোর মধ্যে ধরে বলল, চলো, যখন তোমার দেখা পেয়েছি তখন লেট আস স্পেন্ড দ্য ইভিনিং সামহাওয়্যার। শিবটা হেসে বলল, দাঁড়াও, আগে তোমার খোঁজ খবর নিই। কলকাতায় কবে এলে? এই তো গতকাল সকালে। কলকাতা ন্যাশনাল আর্কাইভসে কিছু কাজ ছিল, মোটামুটি শেষ হয়েছে। তা এখানে কদিন থাকবে? নট এ সিঙ্গেল ডে। টুমরো মর্নিং ফ্লাইটে দিল্লি যাচ্ছি, পরদিন প্যারি। তুমি তাহলে ফ্রান্সেই আছো? হ্যাঁ, ওখানকার ইউনিভার্সিটিতে পড়াই, তাছাড়া রিসার্চের কাজ। এখন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস অফ ইন্ডিয়া বিফোর আলেকজান্ডারস ইনভেশন, তার উপরে একটা বই লিখছি। তা এখানে কোথায় উঠেছ? শিবটা শুধল। অরুণ একটা হোটেলের নাম করলো। শিবটা সভয়ে বলল, আরে বাস, ওটা তো 5 স্টার, অনেক চার্জ। অরুণ কোনো জবাব দিল না, মৃদু হাসল। শিবটা বলল, উফ, কতদিন পরে দেখা, আমার এমন আনন্দ হচ্ছে না। একগাল হেসে সে ফের যোগ করলো, তারপর তারপর তোমার খবর বলো। তার ডান হাতটা ঈষৎ আকর্ষণ করে অরুণ বলল, রাস্তায় দাঁড়িয়ে কথা হয়, চলো আমার সঙ্গে চলো। উমা, কোথায়? আপাতত আমার হোটেলে, সেখানে কিছু একটা খেয়ে একটু ফ্রেশ হয়ে গল্প করব, তারপর ইচ্ছে করলে গঙ্গার ধারে কিংবা একটা ছবি দেখতেও পারি। মেয়ের জন্য কেনা কালার বক্সটা তার ব্যাগে, টুকিটাকি আরো কিছু সওদা করেছে শিবটা। ঘড়ির দিকে সে এক পলক তাকালো, 3টে বাজে। ইয়ার কলেজ থেকে ফিরতে আরো ঘন্টাখানেক দেরি। নির্বাণ আজ সকালে দুর্গাপুর গিয়েছে, আগামীকাল সকালে ট্রেনে ফেরবার কথা। ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরম, ময়দানের বুকে উজ্জ্বল রোদ্দুর, আকাশটা ফটফটে নীল। শরৎ ফুরিয়ে এলো, ভেজা তুলোর মতো জলহীন সাদা মেঘ এখন কমই চোখে পড়ে। খানিকটা এগিয়ে অরুণ বলল, দাঁড়াও, ইভিনিং শোর 2টো টিকিট কিনে রাখি। বলে তার মতামতের জন্য অপেক্ষা না করে সে কাউন্টার থেকে 2টি আসন সংগ্রহ করলো। শিবটা এক মুহূর্ত চিন্তিত হলো। ইভিনিং শো ভাঙতে রাতে 8:30-9টা, তারপর বাড়ি ফিরতে 10টার কাছাকাছি। নির্বাণ দুর্গাপুরে গিয়েছে, সেটাই সুবিধে, কিন্তু বাড়িতে মেয়েটা একা। ইচ্ছে করলে শিবটা ওকে টেলিফোন করতে পারে, কিন্তু কি বলবে মেয়েকে? অরুণ মানে তার এক সহপাঠীর সঙ্গে সেই ইভিনিং শোতে সিনেমা দেখতে যাচ্ছে। রিয়া যেন সাবধানে থাকে। দেখ, এসব কথা কখনো বলা যায়? রিয়া কি ভাববে? অরুণ একটা ট্যাক্সি ডাকলো, গাড়ি দরজা খুলে হাত ধরে শিবটাকে ভিতরে আসতে সাহায্য করলো। হোটেলের নাম বলতে ড্রাইভার নিঃশব্দে অ্যাক্সিলেটারে চাপ দিল। ডান দিকে ময়দান, বামে সৌধমালা, কত শুভেচ্ছা নরনারী ফুটপাত ধরে হাঁটছে। লোয়ার সার্কুলার রোডের মুখে 5 তারা হোটেলে গাড়ি ঢুকলো। লিফটে করে অরুণ তাকে 4 তলায় নিয়ে এলো। শীততাপ নিয়ন্ত্রিত একটি সুসজ্জিত কক্ষে ঢুকে সে দরজাটা বন্ধ করে দিল। শিবটার রীতিমতো সংকোচ হচ্ছিল, বুকের মাথায়
ওর সঙ্গে এভাবে একটা হোটেলের ঘরে ঢোকা উচিত হয়নি। চেনা জানা যদি কেউ দেখে, মেয়ে মানুষের একবার বদনাম হলে কয়লার মতো শত ধুলেও তার কালিমা ঘুচবে না। তাছাড়া নির্বাণের কানে গেলে তার কি পরিণতি ঘটবে? অরুণ জিজ্ঞেস করল, তারপর কি খাবে বলো? এনি ড্রিঙ্কস, বিয়ার কিংবা জিন? শিপ্রা সজোরে মাথা নাড়তে সে হেসে ফেলল। বুঝতে পেরেছি, তুমি নিরামিষ। ঠিক আছে, তাহলে একটা অ্যাপেল জুস দিতে বলি। ইন্টারকমে খাবারের অর্ডার দিল অরুণ। মিনিট 10 না যেতে যেতে মিয়ারা এসে দরজায় টোকা দিল। এক রাশ খাবার, ফিশ ফ্রাই, স্প্রিং চিকেন, প্রন বল। এই ধরনের নামি হোটেলে শিবটা কোশমিন কালেও ঢোকেনি। সলজ্জ হেসে সে বলল, উমা, এত খাবার কেন? ও কিছু নয়, তুমি খেতে শুরু করো। অরুণ অনুরোধ জানালো। ফোম রবারের নরম গদিতে গা এলিয়ে দিয়ে অরুণ তার দিকে তাকিয়ে। ওর হাতে বিয়ারের গ্লাস। কিন্তু অমন করে কি দেখছে অরুণ? পোস্ট গ্রাজুয়েট ক্লাসে পড়বার সময় কই সে অমন মন্দির দৃষ্টিতে তাকায়নি তার দিকে। তবে কি অরুণ মতলে গেছে? কি মতলবে তাকে হোটেলের এই নির্জন কক্ষে নিয়ে এলো? ঠোঁট থেকে বিয়ারের গ্লাসটা সরিয়ে অরুণ জিজ্ঞেস করলো, তোমার হাজব্যান্ড কি করেন? ওই যে একটা পাবলিক আন্ডারটেকিং এ রয়েছে, এই যে কস্ট অ্যাকাউন্ট্যান্ট। শিবটা জবাব দিল। ছেলে মেয়ে? একটি মেয়ে, বয়স 19 হলো, বিয়ে পড়ে, সামনের বছর পরীক্ষা দেবে। এক মুহূর্ত থেমে শিবটা ফের শুধল। তুমি তুমি বিয়ে করনি? হ্যাঁ, করেছিলাম। তার মানে? মানে আর কি, বিয়েটা টিকলো না, ডিভোর্স হয়ে গেছে। অরুণ ফের বিয়ারের গ্লাসে চুমুক দিল। শিবটা বলল, ব্যাপারটা দুঃখের, কিন্তু দেখে শুনে আর একবার বিয়ে করতে দোষ কিসের? হয়তো এবার অ্যাডজাস্টমেন্ট হবে। অরুণ জবাব দিল না। বিয়ারের গ্লাসটা নামিয়ে একটা প্রন বল মুখে ফেলল। আর শেষ হতে না হতে সে উঠে দাঁড়ালো। আয়নায় চোখ রেখে চুলটা ব্রাশ করে নিল। বলল, জানো, ফ্রান্সে যাওয়ার আগে তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা করা উচিত ছিল, কিন্তু তখন ফরেনে যাওয়ার এমন মোহ, কিছুতেই সময় করতে পারলাম না। তারপর অবশ্য চিঠি লিখেছি। শিবটা বলল, তারপর তুমি কতদিন বাদে দেশে এলে? তা প্রায় 10 বছর। এর আগে যেবার এলাম সেবার দিল্লিতেই 2 দিন কেটেছে। তারপর দমদমে নেমে সোজা বর্ধমানে যেতে হলো। বর্ধমানে কেন? বাবা মারা গিয়েছিল তাই। কলকাতার বাড়িতে এখন কেউ থাকে না। কে থাকবে? তাছাড়া ওটা ভাড়া বাড়ি। রিটায়ার করে বাবা বর্ধমানে চলে গেলেন। চাকরি পেয়ে আমার ছোট ভাই এখন দিল্লিতে বাসা করেছে। শিবটা বলল, তুমি নিশ্চয় আমাদের পুরনো বাড়িতে যাওনি? না। অরুণ মাথা নাড়ল। বলল, তার কারণ আমি তো জানতাম তুমি এখনো বাড়িতে নেই। বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে গেছ। আমার বিয়ের খবর তুমি জানতে? হ্যাঁ, প্রশান্ত বলেছিল। পোস্ট গ্রাজুয়েটের প্রশান্ত সান্যালকে মনে আছে? ওর সঙ্গে একবার লন্ডনে দেখা, ফ্যামিলি বিজনেসের কি কাজে যেন এসেছিল, ওর কাছ থেকে শুনেছিলাম। তার দিকে মুখোমুখি তাকিয়ে অরুণ বলল, তুমি কিন্তু একটুও বদলাওনি শিবটা, তেমনই চিপচিপে, চোখ দুটি বড়। মনে হয় তোমার মাত্র 4-5 বছর বয়স বেড়েছে। যা, কি যে বলো, বয়স কত হলো খেয়াল আছে? শিবটা কটাক্ষ করলো। এক দৃষ্টিতে অরুণ তার মুখের দিকে তাকিয়ে। বিয়ারের নেশা হয় না শুনেছে, কিন্তু অরুণের চোখ দুটিতে কেমন আবেশ জড়ানো। ঈশ্বর চাপা গলায় সে হঠাৎ বলল, তুমি
ফ্রান্সে যাবে শিপ্রা? ফ্রান্সে? কি বলছো তুমি? এগিয়ে এসে অরুণ তার কাঁধে হাত রেখে বলল, একটা কথা তোমাকে অনেকবার জানাতে চেয়েছি, শেষে ভাবলাম রেজাল্ট বেরোলে একদিন বাড়ি গিয়ে বলবো। তারপর ফরেনের স্কলারশিপটা দুম করে পেয়ে গেলাম, ফেরি রওনা দিলাম। তখন অ্যাম্বিশন আমাকে চুম্বকের মতো টানছে। কথাটা বলবার আর সুযোগ হয়নি শিপ্রা। কান থেকে ওর হাতটা সরিয়ে শিপ্রা উঠে দাঁড়ালো, ঘড়ির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, শো আরম্ভ হতে কিন্তু আর দেরি নেই, এবার চলো। ট্যাক্সি করে দুজন লাইট হাউসের সামনে পৌঁছলো। কি একটা ইংরেজি বই, শিপ্রা নিবিষ্ট মনে দেখছিল। অরুণ কিন্তু মাঝে মাঝে উসখুস করছিল, ছবিটা হয়তো ওর ভালো লাগেনি। হল থেকে বেরিয়ে শিপ্রা বলল, হ্যাঁ চলো তাহলে, রাত্রি তো অনেকটা হলো, মেয়েটাও একা রয়েছে। অরুণ হেসে বলল, তুমি কোথায় থাকো? এই যে বউবাজারের কাছে, বেশি দূর নয়, বাসে মিনিট 15 লাগবে। হ্যাঁ চলো, তোমাকে না হয় ছেড়ে দিয়ে আসি। মুচকি এসে ফের বলল, কি আপত্তি নেই তো? না না, আপত্তি কিসের, তবে বউবাজারের মোড়ে নামিয়ে দিও, গলিতে গাড়ি ঢুকবে না। ফাঁকা রাস্তায় ট্যাক্সি ছুটে চলল। আলতোভাবে ওর ডান হাতের আঙুলগুলি স্পর্শ করে অরুণ বলল, শিপ্রা, তোমার ঠিকানাটা জানাবে? কি হবে, কি হবে জেনে? শিপ্রা ঈষৎ হাসলো। বাড়িতে তোমার টেলিফোন আছে? যদি থাকেও, সেই নম্বর নিয়ে কি লাভ? অরুণ চুপ করে গেল, কয়েক সেকেন্ড বাদে বলল, সেই কথাটা কিন্তু তোমাকে আজও বলা হলো না। থাক না। শিপ্রা ফিসফিস করলো, এমন অনেক কথা আছে না বললেও হয়, হয় না? বরং না বললেই আরো ভালো লাগে। ট্যাক্সি থেকে নামবার আগে অরুণ ওর ডান হাতে মৃদু চাপ দিল, বলল, রেভু, অর্থাৎ বিদায়, যতদিন না আবার দেখা হয়। কাল সকালের ফ্লাইটে যাচ্ছ? শিপটা শুধলো, হ্যাঁ, গুড নাইট। ট্যাক্সিটা ঘুরিয়ে অরুণ সেই 5 তারা হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। সোমবারের ঘটনা, কিন্তু নির্বাণ কি ভাবছে তাকে পর পুরুষের সঙ্গে শিবটার গোপন সংসর্গ আছে? ছি 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 ছি, আগে যদি সমস্ত ঘটনাটা সে নির্বাণকে বলতো, তাহলে ব্যাপারটা যেমন সন্দেহে পর্যবসিত হতো না। টেবিলে খাবার সাজিয়ে সে পাশের ঘরে স্বামীকে ডাকতে গেল। বিছানা থেকে উঠে এসে নির্বাণ ফের সেই শক্ত প্রশ্নটা করল, লাইট হাউসে কার সঙ্গে ছবি দেখতে গিয়েছিলে? ওসব কথা পরে হবে, এখন খাবে চলো। না, আগে আমার প্রশ্নের জবাব দাও। ইভিনিং শোতে কার সঙ্গে সিনেমা গিয়েছিলে? দোহাই তোমার, চুপ করো, রিয়া শুনলে কি মনে করবে? কি মনে করবে? তুমি কার সঙ্গে সিনেমা গিয়েছিলে সে কথা নিজের মুখে স্বীকার করো। পিছু হটতে হটতে দেওয়াল পিঠে ঠেকলো, আর তো পিছনও যায় না। রুখে দাঁড়িয়ে তাই সে বলল, হ্যাঁ গিয়েছিলাম, আমার এক বন্ধুর সঙ্গে। বন্ধু? কি নাম তার? অরুণ, অরুণ সমাজদার, আমার ক্লাস ফ্রেন্ড। ভদ্রলোক কলকাতায় থাকেন? না, আজ 20 বছর ফ্রান্সে রয়েছেন। নিউ মার্কেট থেকে বেরিয়ে হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে যায়, তারপর ওকে রিফিউজ করতে পারিনি, তাই একসঙ্গে সিনেমা গিয়েছি। এর জন্য মহাভারত অশুদ্ধ হয়নি। ভদ্রলোকের কলকাতায় বাড়ি? না, কি একটা কাজে 2 দিনের জন্য মাত্র এসেছিল। মঙ্গলবার সকালের ফ্লাইটে আবার চলে গেছে। নির্বাণ আর কোনো কথা বলেনি। বোধহয় স্ত্রীর এই স্বীকারোক্তি শুনে ব্যাপারটা যে এমন কিছু সাংঘাতিক নয় তা বুঝতে পেরে সে চুপ করে গেল। ঘর থেকে বেরিয়ে আসতে রিয়া বলল,
সেই সোমবার তুমি বুঝি ইভিনিং শোতে ফিল্ম দেখতে গিয়েছিলে, তাই ফিরতে অত রাত্রির হলো? হ্যাঁ। শিবরা বিরক্তিতে মুখ কোঁচকাল। কার সঙ্গে গিয়েছিলে মা? আমার এক বন্ধু, মানে ক্লাস ফ্রেন্ডের সঙ্গে। ক্লাস ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড? রিয়া ফের বলল। মেয়ের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো শিবরা। এই প্রজন্মের ছেলে মেয়েগুলো এমনই, গুরুজনদের সম্পর্কে কোনো মন্তব্য করতে ওদের বাধে না। রিয়াকে প্রায় ধমক দিয়ে সে বলল, অরুণ আমার ক্লাস ফ্রেন্ড, এমনিতে আমরা একসঙ্গে পড়েছি। আর চোখে বিছানার দিকে এক ঝলক তাকালো শিবরা। অনেকটা রাতের, একটা পোষা জন্তুর মতো হাত পা ছড়িয়ে নির্বাণ ঘুমোচ্ছে। ইভিনিং শোতে অরুণের সঙ্গে সিনেমা গিয়েছিল বলে বাবুর কি রাগ। এখন অবশ্য ঠান্ডা, শান্ত। স্বামীর মুখের দিকে তাকিয়ে হঠাৎ হাসি পেল তার। এই পৃথিবীতে নরনারীর মনের কথা আমরা কতটুকু জানি। নইলে শিবটা কি কোনোদিন ভাবতে পেরেছিল অরুণের হৃদয়ে এমন একটা গভীর গোপন ইচ্ছে লুকিয়ে আছে? তবু অরুণ বলল, কথাটা নাকি তার সেদিনও বলা হয়নি। তাই কি ঠিক? তাহলে ফ্রান্সে যাবার আমন্ত্রণ? অরুণ আর কি বলতে বাকি রেখেছে?